Hello friends, welcome back to the stock specific analysis. আজকে আমরা আলোচনা করব অ্যাপেল ইন্ডাস্ট্রিজ নিয়ে, অ্যাপেল ইন্ডিয়া লিমিটেড নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপেল ইন্ডিয়ার উইকলি চার্টটা সবার আগে আমরা অ্যানালিসিস করব, তারপরে ধীরে ধীরে শর্টার টাইম ফ্রেম অর্থাৎ ডেইলি টাইম ফ্রেমের দিকে আমরা শিফট করব। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা ক্লিয়ারলি একটা আপ ট্রেন্ড দেখতে পেয়েছিলাম। এখানে এটা লিস্টিং ডে ছিল, তারপরে করোনা ক্র্যাশ, এই ছিল আমাদের করোনা সময়ের লো, এবং তারপর থেকে প্রথমে সুইং হাই সুইং লো অর্থাৎ কনসিস্ট্যান্ট হায়ার হাই এবং হায়ার লো ফরমেশন করে আমরা একটা খুব সুন্দর আপ ট্রেন্ড দেখেছিলাম। এবার এই জায়গাটায় আসার পর থেকে আমাদের স্টোরিটা একটু চেঞ্জ হয়েছে কি সেটা একটু যদি জানা যায় বা বোঝার চেষ্টা যদি করা যায়। এখানে দেখুন, ঠিক এই জায়গাটায় এসে বাজার রেজিস্ট্যান্স ফেস করেছে, করে এখান থেকে মোটামুটি শার্প ফল, একটা টিপিক্যাল কারেকশন আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ এখানে হাই তৈরি করেছিল নিয়ার অ্যাবাউট 1250 রুপিস, সেখান থেকে কারেক্ট করেছিল 764 পর্যন্ত, অর্থাৎ নিয়ার অ্যাবাউট আমরা যদি পার্সেন্টেজ ওয়াইজে বলি তাহলে 35 to 40% কারেকশন আমরা দেখতে পেয়েছি স্টকটিতে, এবং সেখান থেকে তারপরে আবার কুইক রিকভারি প্রিভিয়াস কনসলিডেশন রিজিয়ন থেকে, অর্থাৎ ঠিক এই জায়গাটা থেকে সাপোর্ট পেয়ে। এবার ঘটনা কি ঘটলো, যে প্রিভিয়াস যে ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স অর্থাৎ প্রিভিয়াস যে ইম্পর্ট্যান্ট আমাদের সুইং হাইটা ফর্ম হয়েছিল, সেইখানে এসে বাজার বারবার হ্যামার করেছে। হ্যামার করার পরে সেটা কিন্তু ব্রেকআউটও করেছে এবং তার ফলো আপ কনফার্মেশনও আমরা পেয়েছি। ওকে, কিন্তু কোথাও না কোথাও বাজার কিন্তু এই লেভেলকে হোল্ড করতে পারেনি, অর্থাৎ এই যে আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেকআউটের পরে আমরা ন্যাচারালি জানি বা নর্মালি জানি যে এটাই সাপোর্ট হিসেবে কাজ করার কথা, সেটা কিন্তু তেমনভাবে ইন্ট্যাক্ট বা সেই লেভেল তেমনভাবে শক্তি প্রদর্শন করতে পারেনি। অর্থাৎ বুলরা হয়তো সেখানে কিন্তু তাদের আত্মবিশ্বাস দেখিয়ে উঠতে পারেনি, যার জন্য কি এখানে বাজার একবার টেস্ট তো করেছে এই লেভেল, একটু হোল্ড করার চেষ্টা করেছে, অর্থাৎ রিট্রেসমেন্ট দেন ফার্দার ফল। তারপরে আবার বেশ কিছুদিন বাদে এখানকার রিকভারি দেখিয়েছে, এই লেভেলকে পুনরুদ্ধার করতে পেরেছে, কিন্তু তারপরে আবার একটা টপ ক্যাপিংয়ের সিগন্যাল দিয়ে আমাদের ফল। এই জায়গাটা এসে আবার টেস্টিং, এইখানে এসে আবার ব্রেকআউট, কিন্তু তারপরে আবার ফল। অর্থাৎ কোথাও না কোথাও এইটাকে যদি আমরা পিভোটাল পয়েন্ট ধরি, এই জায়গাটাকে, এই লাস্ট যে আমরা র্যালিটা দেখতে পেয়েছিলাম, মেজর র্যালি, সেই র্যালির যে হাইয়েস্ট পিক, সেইটাকে পিভোট করে বাজার কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে চলে গেছে। অর্থাৎ এই মুহূর্তে যদি আমরা বলি যে বাজার কিন্তু আপ ট্রেন্ডিং টু সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে রয়েছে। এবার এটা ডাউন ট্রেন্ডিং মার্কেট কেন বলবো না? তো দেখুন, অনেকের ক্ষেত্রে এটা ডাউন ট্রেন্ডিং মার্কেট মনে হতে পারে, কিন্তু সেটা বলা যেতেই পারে, যেহেতু টেকনিক্যাল অ্যানালিসিস একটা সাবজেক্টিভ প্রসেস, আমরা বারবার বলে আসি। তো এখানে দেখুন, শর্ট টার্মের বেসিসে এই যে টপ ফরমেশনটা করেছিল, এখানে বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুব সুন্দর তৈরি করেছিল, তারপরে যে রিজেকশনটা পেয়েছে লোয়ার লেভেল পর্যন্ত, তো এই প্রিসিডিং সুইং হাইয়ের রেসপেক্টে এখনকার যে প্রাইস, শর্ট টার্মের বেসিসে এটা কিন্তু ডাউন ট্রেন্ড বলা যেতেই পারে। তার মানে আমরা এই যে কোনো একটা স্টক, পার্টিকুলারলি কোনো একটা স্টক আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ডে রয়েছে, এটা কিন্তু টাইম হরাইজন ভেদে পৃথক হতে পারে। অর্থাৎ যদি আমরা লার্জার পার্সপেক্টিভে দেখি, সেটা মনে হতে পারে যে এখনও আপ ট্রেন্ড বা আপ ট্রেন্ড টু সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে রয়েছে। সেটাই যদি আমরা আবার একটা শর্টার স্কেলে দেখি, যেমন এই রকম করে, তখন আমরা দেখতে পারি যে একটা ডাউন ট্রেন্ড মুভমেন্টের মধ্যে আছে। আবার তেমনভাবেই যদি একটু আরেকজন ট্রেডার, ইন্ডিভিজুয়াল ট্রেডার যদি দেখেন, তাহলে একটা দেখতে পাচ্ছি আমরা কি ভোলাটাইল কন্ডিশন, অর্থাৎ ওপরে যাচ্ছে আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে আবার নিচে আসছে। তো একজন ট্রেডার ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে তাদের অ্যানালিসিস করবেন। আলটিমেটলি আপনি কোন ধরনের ট্রেডার, সেইভাবে আপনাকে অ্যানালিসিসটা করতে হবে। কিন্তু এটুকু আমরা বুঝতে পারছি যে বাজার করোনা পরবর্তী র্যালি যে দিয়েছিল, সেখানে যে হায়েস্ট পিক তৈরি করেছিল, মানে করোনা পরবর্তী সময় থেকে যে হায়েস্ট পিক তৈরি করেছিল,
মেজর কারেকশন এর আগে পর্যন্ত, অর্থাৎ মেজর কারেকশন কোনটা, এই যে এটা মেজর কারেকশন ধরা হচ্ছে যেহেতু টপ থেকে 40% কারেক্ট করেছিল অলমোস্ট আগে পর্যন্ত, সেটাকে বাজার কিন্তু ভেদ করে স্ট্রংলি এখান থেকে বেরিয়ে যেতে পারছে না। কোথাও না কোথাও ব্রেকআউট আসছে, কিন্তু সেগুলো কিসে পরিণত হচ্ছে, যেটা আমরা সোকল্ড ফেক আউট বা ফেক ব্রেকআউট বলে থাকি। বাজার সেই আবার রেঞ্জের মধ্যে এসে ঢুকে যাচ্ছে। তাহলে এই গেল ওভারঅল পার্সপেক্টিভে আলোচনা। তার মানে আমরা ওভারঅলি লং টার্ম পার্সপেক্টিভে বলতে পারি সাইডওয়েজ বাজার বা সাইডওয়েজ মার্কেট, আপ ট্রেন্ড টু সাইডওয়েজ, এখন সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে রয়েছে। শর্ট টার্মে, ভেরি শর্ট টার্মে আমরা একটা ডাউন মুভ দেখতে পাচ্ছি, কিন্তু ডাউন ট্রেন্ডের যদি পজিশনাল বা একটু লং টার্ম বেসিসে যদি বলা হয়, তাহলে বাজারে ডাউন ট্রেন্ডের কোনো সংকেত এখনও জেনারেট হয়নি। এবার কেন হয়নি সেটা যদি আমরা বলি, আমরা সিম্পলি যদি এখানে যে প্রাইসের যে ফ্লাকচুয়েশন বা প্রাইস অ্যাকশন সেটাকে যদি বিচার করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাজার এখান থেকে ধরে নেওয়া যাক এই র্যালি, তারপরে কারেকশন অর্থাৎ সুইং হাই এবং সুইং লো, তারপরে একটা সাইডওয়েজ মুভমেন্ট। তো এটাকে আমরা ইগনোর করছি কারণ মেজর কারেকশন নয়, এটা মিনিমাল কারেকশন হয়তো প্রিভিয়াস সুইং থেকে হয়নি। তো এখান থেকে আর যদি এটাকে অনেকে কনসিডার করতে চান একটা সুইং হিসেবে করতেও পারেন, তো ধরে নিচ্ছি এখানে কনসিডার করছি, কোনো অসুবিধা নেই। তারপরে হাই ফরমেশন, তারপরে আবার সুইং লো ফরমেশন, অর্থাৎ আমাদের এই যে সুইংটা এটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা এটা খুব ইম্পর্ট্যান্ট। তারপরে আবার বাজার কি করলো, বাজার এখান থেকে প্রিভিয়াস যে আমাদের সুইং ফরমেশন হয়েছিল, প্রিভিয়াস সুইং হাই কোনটা, এটাকে ভাঙলো, ভেঙে এটাকে আরও আমাদের শক্তিশালী করলো। আমরা এটাও জেনেছি সুইং হাই সুইং লো সিরিজে যে কখন একটা সুইং লো বা কখন একটা সুইং হাই স্ট্রং বা উইক হবে। তাহলে এটা যেই মুহূর্তে প্রিভিয়াস সুইং হাই ভেঙেছে সরি সেখানে আমরা বলতে পারি এটা আমাদের স্ট্রং হলো আরও সুইং লোটা। তারপরে কি করলো বাজার, আবার যদি আমাদের এখানে দেখা যায় যে এখানে কিন্তু বাজার একটা সুইং লো তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু এটা আমাদের তুলনামূলক উইক। কেন উইক? কারণ এটা ভাঙেনি। এটা ভাঙার আগে, এটাকে টেস্ট করার আগে বাজার কিন্তু প্রিভিয়াস সুইং লো অর্থাৎ এইটাকে ভেঙে নিচে এলো, আবার চেষ্টা করলো ভাঙতে, কিন্তু কোথাও না কোথাও বাজার সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়ে চলছে এখনো। তো এই আলোচনাগুলো হয়তো আপনাদের একটু জার্গন মনে হতে পারে, এই কারণে আপনারা অবশ্যই প্রাইস অ্যাকশন সিরিজটি ফলো করুন। প্রত্যেকটা পয়েন্ট পুঙ্খানুপুঙ্খ আলোচনা আছে যে কোনগুলোকে আমরা কনসিডার করব, কিভাবে স্ট্যান্ডার্ডাইজ করব সুইংগুলোকে। তো আশা করি সেই সিরিজটি ফলো করলে আপনারা বুঝতে পারবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো এবার এইখানে দেখুন, এখানে একটা টার্ন অ্যারাউন্ড করার চেষ্টা করছিল বাজার, কি যে কোথাও না কোথাও আমাদের এই জায়গাটা একটা ব্রেকআউট আমরা দেখতে পেয়েছিলাম, এই জায়গাটায় এই পার্টিকুলার ক্যান্ডেলটাতে আমরা একটা ব্রেকআউট দেখতে পেয়েছিলাম। এই যদি নিচের দিক থেকে একটা সাপোর্ট লেভেল আমরা টানতে পারি এরকম করে, তাহলে এই হচ্ছে আমাদের নিচের দিককার সাপোর্ট লেভেল। তাহলে এই ছিল আমাদের কাছে একটা প্যাটার্ন ব্রেকআউট, এবং এই ব্রেকআউটের পরে এর ফলো আপ বাইং, অর্থাৎ আমরা যে কনফার্মেশন সিগন্যালটা বলি, সবসময় বলে থাকি যে অন্তত ছোট টাইম ফ্রেমে দাঁড়াতে হবে, উইকলি টাইম ফ্রেমে। এটা যেহেতু উইকলি টাইম ফ্রেমের চার্ট, ওই জন্য যদি এখানে আমরা এই ব্রেকআউট ক্যান্ডেলের হাইটাকে মার্ক ডাউন করে রাখি এবং এখান থেকে ডেলি টাইম ফ্রেমে শিফট করে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেলি টাইম ফ্রেমে এখানে কিন্তু এই ইয়েলো লাইনের ওপরে আমাদের কনফার্মেশন, অর্থাৎ প্রাইস যদি সাস্টেন করে, সেটা কিন্তু হয়নি। তো সেখান থেকে আমাদের কারেকশন চলে এসছে। আবার এই যে কারেকশন আসার পর কি করেছে বাজার, কারেকশন আসার পর আবার এখানে একটা ছোট চ্যানেলের মধ্যে ট্রেড করেছে এই রকম করে, এবং তারপরে আমরা এখানে ব্রেকআউট আবার দেখতে পেয়েছি, ফার্দার ব্রেকআউট, তাই না? তো এই সিগন্যালগুলোকে আমাদের অবজার্ভ করতে হবে ভালো মতো। এবার এখান থেকে আমি এই ব্রেকআউট, যে ছোট ব্রেকআউটটা, এবার আমরা দেখুন এখানে প্রিসিডিং মানে উইকলি টাইম ফ্রেমে ট্রেন্ড তো আপ ছিল, সাইডওয়েজ যাচ্ছিল, অর্থাৎ কি আমাদের লং টার্ম ট্রেন্ড আপ ট্রেন্ড, সাইডওয়েজ চলছিল, অর্থাৎ আমাদের ভিউ সবসময় কি থাকা উচিত এই সময়, এই প্রাইস অ্যাকশন অনুসারে বুলিশ। তাহলে যদি বুলিশ থাকে তাহলে এই ব্রেকআউটের সময় আমরা বুলিশ হতে পারি, কিন্তু কনফার্মেশন যেহেতু হয়নি, অনেক অ্যাগ্রেসিভ ট্রেডার তারা এখানে এন্ট্রি করবেন, হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কনফার্মেশনের অপেক্ষা করা হয়, তাহলে এখানে কনফার্মেশন আমাদের হয়নি, রিট্রেসমেন্টের পরে আমাদের কিন্তু আবার ব্রেকআউট। তার মানে আমাদের প্রিসিডিং ট্রেন্ড যে আপ ছিল সাইডওয়েজ, একটা ব্রেকআউট এবং রিট্রেসমেন্টের পরে যেখানে ভলিউমও ড্রাই হয়েছিল, ভলিউম অ্যানালিসিস আমি এখানে ডিটেলসে যাব না,
সেখানে তার ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ব্রেকআউট যেহেতু দেখতে পাচ্ছি, এবার যদি আমরা ডেলি টাইম ফ্রেমে চলে যাই, তাহলে এখানে একটা স্টোরি ক্রিয়েট হয়েছিল, সেই স্টোরিতে আমাদের পৌঁছতে হবে। তো ঠিক এই জায়গাটায় দেখুন, এখানে বাজার এখানে একটা প্রিসিডিং সাপোর্ট লেভেলে, অর্থাৎ আমাদের এখানে মাল্টিপল টাচেস দিয়ে দেখুন, এই যে এখানে একটা আমাদের কি ছিল, এই জায়গাটা ভালো করে দেখুন, এই যে এইখানে একদম খুব সুন্দর আপমুভ ছিল, রিট্রেসমেন্ট এবং আমাদের হায়ার হাই, অর্থাৎ এই যে এই 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 অর্থাৎ এটা একটা আমাদের ভ্যালিড সুইং ছিল। তো ভ্যালিড সুইংকে বেস করে এবং এই পয়েন্টটাকে বেস করে আমাদের একটা সাপোর্ট জোন প্লট করা হয়েছিল, এবং এই সাপোর্ট জোনের কাছে এসেই বাজার কিন্তু একটা ডাবল বটম টাইপ চার্ট প্যাটার্ন তৈরি করে এইরকম, এবং এই চার্ট প্যাটার্ন তৈরি করার পর খুব সুন্দর আমাদের ফলো আপ মুভ আসে একটা, এবং তারপরে রিট্রেসিং মুডে যায়, এবং তারপরে আবার যে ব্রেকআউটটা আসে আমাদের, এই ব্রেকআউটটা কিন্তু সাধারণ ব্রেকআউট নয়। কেন? কারণ এখানেও আমাদের কিন্তু একটা ডাবল বটম চার্ট প্যাটার্ন তৈরি হয়েছিল। এর কনফার্মেশন কোথায় হয়েছে? এর কনফার্মেশন দেখুন, এই ক্যান্ডেলটা অতটা কনভিনসিং ক্যান্ডেল নয়, কারণ টু মাচ আপার স্যাডো রয়েছে, তাও আমরা কনফার্মেশন ধরে নিচ্ছি এগুলোর ওপরে। তো এগুলো জায়গায় আমরা দেখতে পাচ্ছি ইনডিসাইসিভ ক্যান্ডেল হলে এগুলো জায়গাতে প্রাইস কিন্তু সাস্টেন করেছিল, তার মানে এই ডাবল বটমটা ভ্যালিড আমরা বলতে পারি, এবং সেই মতো আমাদের প্রিভিয়াস সুইংকে ইন্ট্যাক্ট রেখে কিন্তু বাজার খুব ভালো মুভ দিয়েছিল। তারপরে কি করলো বাজার, এখান থেকে ডেলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এবার ডেলি টাইম ফ্রেমে যেহেতু দেখছি, এখানে কিন্তু আমরা কিছু রেজিস্ট্যান্স মার্কডাউন করতে পারি। তার মানে এই যে আমাদের এখান থেকে কিন্তু কুইক রিজেকশন ছিল। দেখুন আগে মানে এই যে যখন আমাদের উইকলি টাইম ফ্রেমে যে ব্রেকআউটটার কথা বলছিলাম, ব্রেকআউটটা হওয়ার পরে ফেক ব্রেকআউট করে নিচে এসেছিল, সেই যে রিট্রেসমেন্টটা আমরা প্লট করেছিলাম সেটা কিন্তু এই লেভেল থেকে, তার মানে এটা একটা রিজেকশন জোন আমরা প্লট করতে পারি। তারপরে বাজার আবার যখন রিকভার করেছে, সেখানে আবার ডাবল টপ করে আবার রিজেকশন তৈরি করেছে, তাহলে এটা আমাদের একটা সলিড বা স্ট্রং রেজিস্ট্যান্স জোন, যেখানে মাল্টিপল টেস্টিং কিন্তু হয়েছিল, কিন্তু বাজার ভাঙতে পারেনি। অনেক দিন বাদে বাজার আবার এই জোনের মধ্যে ঢোকে, অর্থাৎ এই রেজিস্ট্যান্স জোনের মধ্যে ঢোকে, এবং এখানে আবার একটা ডাবল টপ চার্ট প্যাটার্ন তৈরি করে। তাহলে দেখুন, একটা অ্যানালিসিসের মধ্যে আমরা সব রকম কিন্তু আলোচনা পেয়ে যাচ্ছি। এই চার্ট প্যাটার্ন নিয়েও আলোচনা আমাদের সেই প্রাইস অ্যাকশন সিরিজে রয়েছে। তো অবশ্যই সেখানে 18টা ভিডিও রয়েছে, সেই 18টা ভিডিও আপনারা মন দিয়ে দেখুন, আশা করি এই অ্যানালিসিসগুলো নিজেরাই করতে পারবেন, এবং চার্ট দেখতে থাকুন, চার্ট অ্যানালিসিস করুন, বোঝার চেষ্টা করুন যে চার্টে কোথায় কী ফরমেশনগুলো হচ্ছে, এবং প্রাইস সেই জায়গায় মানে প্রিভিয়াস যে সেই প্রাইস অ্যাকশন এরিয়াগুলোতে ঢুকে কেমন রিয়াক্ট করছে, এগুলো অ্যানালিসিস করার চেষ্টা করুন। তাহলে এখানে ডাবল টপ করলো, ডাবল টপ করার পর আমরা নর্মালি জানি কি টেস্টিং, নেকলাইন টেস্টিং, তারপরে আবার কি কনসিস্ট্যান্ট কি দেখুন লোয়ার হাই আর লোয়ার লো ফরমেশন, এগুলো আমরা দেখেছি, এগুলো আমরা জেনেছি সেই সিরিজে। আজকের ডেটে দাঁড়িয়ে কি হচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, তাই না? এবার এই জায়গাটায় দেখুন, এখনকার মতো আমরা কি জানি যে সুইং হাই সুইং লো এর ভিত্তিতে আমরা ট্রেন্ড অ্যানালিসিস করতে পারি, ট্রেন্ড চেঞ্জ কখন হচ্ছে সেগুলো অ্যানালিসিস করতে পারি। তাহলে আমাদের ট্রেন্ড কিভাবে হয়? সুইং হাই সুইং লো হিসেবে যদি আমরা বলি, তাহলে প্রাইস ধরা যাক যে এই হাই তৈরি করলো, লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, এরকম করে। তারপরে হঠাৎ করে বাজার এই ডিরেকশনটা চেঞ্জ করে দিল, যে এখানে হায়ার হাই ফরমেশন হচ্ছিল, এখানে হায়ার লো ফরমেশন, এখানে হায়ার লো ফরমেশন হতে শুরু করলো, এবং লোয়ার হাই এবং লোয়ার লো ফরমেশন হতে শুরু করলো। তার মানে কোথাও না কোথাও বাজারের যে এই যে আপট্রেন্ডিং মোমেন্টামটা ছিল, সেটা ডাউন ট্রেন্ডে কনভার্সন হয়ে গেছে। তো ঠিক এই রকমই এইখানে দেখুন হয়েছিল, যে বাজার কনসিস্টেন্টলি এখান থেকে কি করেছে, বাজার হায়ার হাই ফরমেশন মোটামুটি, তারপরে হঠাৎ করে বাজার কিন্তু তার দিকটা চেঞ্জ করে ফেলেছে, তাই না? তো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে কখন বাজার তার দিক চেঞ্জ করছে। এবার ঠিক উল্টো দিকে এরকম নিফটিতেও আমরা বারবার অ্যানালিসিস করেছি, এর আগে বহুবার অ্যানালিসিস করা হয়েছে, যে এবার প্রবাবিলিটি কি দেখুন, এইখানটায় এখন বাজার কি করতে চাইছে, বাজার কনসিস্ট্যান্ট একটা শর্ট টার্ম ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল, যদিও লং টার্ম আপ ট্রেন্ড, কিন্তু এইটা ভুললে চলবে না, তাই না? তো এখানে এসে বাজার একটা সুইং ফরমেশন করে, তারপর একটা মোটামুটি আপমুভ দেয়, 3-4 দিনের একটা আপমুভ থাকে, তারপরে আবার রিসেন্ট রিট্রেসমেন্ট, তারপরে আবার হায়ার হাই। তার মানে কোথাও না কোথাও বাজার এখানে সুইং লো ফর্ম করে, এই ফরমেশনটা করার ফলে একটা কি সুইং হাই এবং হায়ার লো ফরমেশনও করে ফেলেছে। অর্থাৎ বাজারের যে মুভমেন্টটা ডাউন ট্রেন্ডিং মোমেন্টাম ছিল, সেটা কিন্তু এবার হয়তো শিফট করছে এইরকম করে।
তাহলে এটার ফার্স্ট ইনিশিয়েশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শুধু তাই নয়, এই যে ইনিশিয়েশনটা হয়েছে, এই ইনিশিয়েশনটার মাধ্যমে আমরা এটাও দেখতে পাচ্ছি যে বাজার এখানে কি আরও একটা ডাবল বটম চার্ট প্যাটার্ন তৈরি করেছে। এবং সবথেকে মজার ব্যাপার হলো যে এই ডাবল বটম প্যাটার্নটা কোথায় ঘটেছে, কোথায় ক্রিয়েট হয়েছে? প্রিভিয়াস একটা ডাবল বটম বা কনফার্মড ডাবল বটম জোনের মধ্যেই ঘটেছে। আমি সবগুলো মুছে দিচ্ছি এবার। তো দেখুন, এইখানে আমাদের একটা ডাবল বটম হয়েছিল। তার মানে ইটসেলফ একটা চার্ট প্যাটার্ন। মানে কি? চার্ট প্যাটার্ন ইজ নাথিং বাট স্মার্ট মানিজ ফুটপ্রিন্ট, আমরা জেনেছি। ওকে, বিভিন্ন অ্যানালিস্টরা এগুলো নিয়ে রিসার্চ করে গেছে। তাহলে স্মার্ট মানির ফুটপ্রিন্ট যদি হয়, এই টোটাল রিজিয়নটা আমাদের একটা সাপোর্ট লেভেল হতে পারে, আমরা জেনেছি এর আগেও। তাহলে এই রিজিয়নের মধ্যে এসেই বাজার কি করলো, আরও আবার একটা ডাবল বটম প্যাটার্ন, চার্ট প্যাটার্ন তৈরি করলো ডেইলি টাইম ফ্রেমে। তাহলে এক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট কোনটা? অবশ্যই নিয়ারেস্ট সুইং লো। তো নিয়ারেস্ট সুইং লো আমাদের অবশ্যই এই জায়গাটা। এবার এটাও আমরা জেনেছি যে নিয়ারেস্ট সুইং লো এবং তার আগের সুইং লো এর মধ্যে যদি ডিফারেন্স খুব বেশি না থাকে, তাহলে অবশ্যই সেফেস্ট ক্রিটিক্যাল সাপোর্ট আমাদের একদম লোয়েস্ট লেভেলটাই হয়। এবং শুধু তাই নয়, এখানে আরও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন টানার চেষ্টা করি এইরকম করে, তাহলে এখানে কিন্তু ট্রেন্ড লাইন ব্রেকআউটও আমরা প্লট করতে পারবো। তাহলে আপাতত ওভারঅল বেসিসে স্টকটি সাইডওয়েজ হলেও এখানে একটা পসিবল এন্ট্রি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে একজন ইন্ডিভিজুয়াল ট্রেডারের মাইন্ডসেট এবং তার রিস্ক অ্যাপেটাইট এবং তার অ্যানালিসিসের ওপর। তো এই অ্যাপেল ইন্ডাস্ট্রিজের বা অ্যাপেল ইন্ডিয়া নিয়ে যে অ্যানালিসিস, এটা আমাদের রিকোয়েস্ট করেছিলেন একজন আমাদের ইউটিউব চ্যানেলের ভিউয়ার। তার রিকোয়েস্টে অ্যাপেল ইন্ডিয়া নিয়ে আলোচনা করা হলো। যদি ভালো লাগে এই অ্যানালিসিসগুলো, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক করবেন, তাহলে আমরা বুঝতে পারবো এই সিরিজটি আপনাদের ভালো লাগছে। যদি আপনাদের কোনো স্টক থাকে অ্যানালিসিস করার মতো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব হোক সেই স্টকগুলোর, মানে স্পেসিফিক স্টকগুলোর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার এবং আপনাকে একটা ধারণা দেওয়ার। তো তাহলে দেখা হবে পরবর্তী কোনো এক স্টক অ্যানালিসিস ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।